এই যে বিশ্লেষণ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটা পুরোপুরি ডেটা, গভর্নেন্স আর মানুষের প্রতিদিনের জীবনকে কেন্দ্র করে তৈরি। আমরা পশ্চিমবঙ্গের ডোমজুর বিধানসভা কেন্দ্রকে একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করছি, একটা খুব জরুরি প্রশ্ন বোঝার জন্য। প্রশ্নটা হলো, কেন একটা প্রচণ্ড নির্বাচনী ম্যান্ডেট পাওয়ার পরেও সাধারণ মানুষের জীবনের মান বিশেষ বদলায় না? ভোটের অঙ্ক আর জীবনের বাস্তবতার মধ্যে এই ফারাকটা কেন? চলুন এই জটিলতার গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, কোনো জায়গার গভর্নেন্স বা শাসন ব্যবস্থা বুঝতে হলে শুধু ভোটের সংখ্যা গুনলে বা নেতাদের ভাষণ শুনলে হয় না। আসল ছবিটা বুঝতে হলে মাটিতে নামতে হয়। সেখানকার মাটি, জল, মানুষ সবকিছুকে বুঝতে হবে। তাদের প্রতিদিনের লড়াই, তাদের রুজি রোজগার, তাদের আশা, তাদের হতাশা, এগুলোই কিন্তু আসল রাজনীতিকে চালায়। রাজনীতি তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? এটা মানুষের জীবনের কঠিন বাস্তবতারই একটা প্রতিচ্ছবি। আর ডোমজুরের আসল গল্পটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। ডোমজুরের ছবিটা একবার ভাবুন। এটা দক্ষিণবঙ্গের বিশাল সমতল ভূমির একটা অংশ। এখানকার জীবনযাত্রা গ্রাম আর আধা শহরের একটা মিশেল। একদিকে যেমন সবুজ ধানক্ষেত, সবজি চাষের ওপর নির্ভরশীল পরিবার রয়েছে, তেমনি ছোট ছোট কারখানা আর ব্যবসার উপর ভর করে বহু মানুষের সংসার চলে। কিন্তু এই মাটির একটা বড় চ্যালেঞ্জ আছে, বর্ষা। প্রতি বছর বর্ষার বন্যা এখানকার জীবনকে প্রায় দাঁড় করিয়ে দেয়। ফসল ডুবে যায়, কাঁচা রাস্তা ভেঙে যায়, ব্যবসা বাণিজ্যের অসম্ভব ক্ষতি হয়। এই প্রাকৃতিক চ্যালেঞ্জটা বোঝা কিন্তু ভালো গভর্নেন্সের প্রথম ধাপ। এখানকার সমাজে বিভিন্ন সম্প্রদায় মানুষ একসাথে থাকেন। জনসংখ্যার প্রায় ৭৪.৩% হিন্দু আর ২৫.৪% মুসলিম। তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা প্রায় ৭.৬%। হিন্দু সম্প্রদায়ের মধ্যে মাহিষ্য, মতুয়াদের মতো গোষ্ঠীর মানুষও আছেন। তো আপাত দৃষ্টিতে এই যে এত বৈচিত্র্য, তাদের সবার একটা জায়গায় কিন্তু দারুণ মিল আছে। সেটা হলো তাদের দৈনন্দিন সংগ্রাম। ভাঙ্গার রাস্তা, পানীয় জলের কষ্ট, বেকারত্ব বা জিনিসের দাম বাড়া, এই সমস্যাগুলো তো আর ধর্ম বা জাত দেখে আসে না। এগুলো সবার জন্য সমান। এই স্লাইডে যে সমস্যাগুলোর তালিকা দেখছেন, এগুলো শুধু কয়েকটা বুলেট পয়েন্ট নয়। এগুলো হলো ডোমজুরের মানুষের প্রতিদিনের জীবনের ফ্রিকশন বা কাঁটা। ভাবুন তো, একজন কৃষক যখন তার ফসল নিয়ে বাজারে যাওয়ার সময় ভাঙা জাতীয় সড়কের জন্য আটকে পড়েন, বা একজন শিক্ষিত ছেলে যখন চাকরির অভাবে হতাশ হয়ে বসে থাকে, কিংবা একটা পরিবার যখন রেশনে পাওয়া খারাপ চাল খেতে বাধ্য হয়, তখন সিস্টেমের ওপর তাদের ভরসায় চিড় ধরে। এই ছোট ছোট ঘর্ষণগুলোই জমে জমে গভর্নেন্সের বড় ব্যর্থতার ছবিটা তৈরি করে। আর ঠিক এখানেই আমরা এসে দাঁড়াই আমাদের মূল প্রশ্নটায়। একদিকে মানুষের বিপুল সমর্থন আর অন্যদিকে উন্নয়নের এই করুণ দশা। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স, এটাই ডোমজুরের রাজনৈতিক অর্থনীতির আসল কথা। কেন ভোটের বাক্সে দেওয়া কথা আর রাস্তার বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ৩টে খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল বা সংকেতকে বিশ্লেষণ করতে হবে। প্রথম সিগন্যালটা দেখুন। ২০২১ সালের বিধানসভা ভোটে এখানকার ক্ষমতাসীন দল বিশাল ব্যবধানে জিতেছে। মানে বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা দুর্ভেদ্য রাজনৈতিক দুর্গ। যখন কোনো দল বা নেতা এই রকম প্রচণ্ড জনসমর্থন পান, তখন তো এটাই আশা করা হয় যে তাদের কাছে উন্নয়নের কাজ করার জন্য যথেষ্ট রাজনৈতিক শক্তি আর স্থিতি দুটোই আছে। কিন্তু বাস্তব ছবিটা কি সত্যিই তাই বলছে? দ্বিতীয় সিগন্যালটা আরও ইন্টারেস্টিং। এখানকার মানুষ কিন্তু ঘুমিয়ে নেই বা উদাসীন নন। তারা রাজনৈতিকভাবে খুবই সচেতন আর সক্রিয়। দেখুন, ২০১৬-র তুলনায় ২০২১-এ ভোটদানের হার কিন্তু বেড়েছে। এর মানে কি? এর মানে হলো মানুষ এখনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখে। তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় একটা আশাকে সম্বল করে, সে তাদের একটা ভোট হয়তো তাদের সন্তানের ভবিষ্যৎ বা গ্রামের রাস্তাটা বদলে দেবে। তাদের এই অংশগ্রহণ আসলে পরিবর্তনেরই একটা নীরব দাবি। তাহলে এই দুটো সিগন্যালকে যদি আমরা পাশাপাশি রাখি, তৃতীয় এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা খুব পরিষ্কারভাবে উঠে আসে। যদি ম্যান্ডেট এতই শক্তিশালী হয় আর মানুষ এত সক্রিয়ভাবে ভোট দেয়, তাহলে রাস্তা, চাকরি আর সরকারি পরিষেবাগুলোর এই হাল কেন? ভোটের সঙ্গে জীবনের মানের এই যে কোনো যোগাযোগ নেই, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা একটা গভীর সিস্টেমিক সমস্যার দিকেই ইঙ্গিত করে, যেটা আমরা এখন বিশ্লেষণ করব। এই জটিল প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো একজন ব্যক্তি বা নেতার মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে
সিস্টেম বা ব্যবস্থার ভেতরে। যখন একটা রাজনৈতিক শক্তি অনেক দিন ধরে ক্ষমতায় থাকে তখন প্রায় এক ধরনের জড়তা বা ইনার্শিয়া তৈরি হয়। চলুন এই সিস্টেমের জড়তার কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। এই গভর্নেন্স রিপোর্ট কার্ডটা দেখুন। পরিকাঠামো, জনকল্যাণ, বিশ্বাস সবকিছুতেই স্কোর খুব কম। কেন? কারণ সিস্টেমিক জড়তা। যখন একটা সিস্টেম দীর্ঘদিন ধরে কোনো বড় চ্যালেঞ্জের মুখে পড়ে না, তখন নতুন কিছু ভাবা বা করার ইচ্ছেটাই কমে যায়। পুরনো সমস্যাগুলোর সমাধান হওয়ার বদলে সিস্টেমটা নিজেই একটা সমস্যায় পরিণত হয়। অফিসারদের মধ্যে গা ছাড়া ভাব বাড়ে আর মানুষের অভিযোগ শোনার মানসিকতা কমে যায়। এই জড়তায় উন্নয়নের চাকাকে একদম থামিয়ে দেয়। এই সিস্টেমের ব্যর্থতার একটা খুব পরিচিত উদাহরণ হল সিন্ডিকেট রাজের ধারণা। এটা এমন একটা কালচার যেখানে সরকারি নিয়ম বা নাগরিক অধিকারের চেয়েও বেশি দামি হয়ে ওঠে কোনো প্রভাবশালী লোকের যোগাযোগ আর বেআইনি টাকা, মানে যাকে বলে কাটমানি। ভাবুন সেই সাধারণ মানুষটার কথা, যাকে নিজের বাড়ির প্ল্যান পাশ করাতে বা একটা ছোট ব্যবসার লাইসেন্স পেতেও ঘুষ দিতে হয়। তখন সিস্টেমের উপর থেকে তার বিশ্বাসটা তো পুরোপুরি উঠে যায়। এটা শুধু দুর্নীতি নয়, এটা গভর্নেন্সের ক্ষয়। আর এখানেই সংবিধানের একটা মূল কথা চলে আসে। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে। এই মর্যাদা মানে শুধু বড় বড় অধিকার নয়। এর একটা খুব সহজ মানে হলো যে পরিষেবাটা আইনত আপনার পাওয়ার কথা, তার জন্য আপনাকে যেন কারু কাছে হাত পাততে বা ঘুষ দিতে না হয়। এটা একটা সাংবিধানিক মূল্যবোধ, এবং যারা জনপরিসরে কথা বলেন তাদের দায়িত্ব হল এই মর্যাদাকে রক্ষা করা আর এর পক্ষে জোর গলায় কথা বলা। এতক্ষণ ধরে আমরা যে রাজনৈতিক দুর্গের কথা বললাম, সেটা কি সত্যিই ভাঙা যায় না? ডেটা কিন্তু একটা অন্য গল্প বলছে। এখন আমরা এমন একটা ফরেন্সিক প্যাটার্ন দেখব যা প্রমাণ করে যে ভোটারদের আনুগত্য চিরস্থায়ী নয়, আর এই দুর্গেও ফাটল ধরানো সম্ভব। 2019 সালে লোকসভা ভোটের ফলাফলটা একবার দেখুন। ডোমজুর বিধানসভা, যে হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানেই বিজেপি প্রায় 40.7% ভোট পেয়েছিল। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট। এটা অনেকটা ফরেন্সিক প্রমাণের মতো, যা দেখাচ্ছে যে ভোটাররা ক্ষমতাশালী দলের একটা শক্তিশালী বিকল্পের কথাও ভাবতে প্রস্তুত। এবার আসল খেলাটা বুঝুন। যে ভোটাররা 2021-এর বিধানসভা ভোটে বিপুলভাবে একটা দলকে ভোট দিয়েছিলেন, তারাই মাত্র 2 বছর আগে 2019-এর লোকসভা ভোটে একটা বড় অংশ অন্য একটা দলকে ভোট দিয়েছিলেন। এই যে ভোট ভাগাভাগি, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে ডোমজুরের ভোটাররা চিন্তাভাবনা করে ভোট দেন। তাদের আনুগত্য অন্ধ নয়, বরং পারফরম্যান্স আর বিকল্পের উপর নির্ভর করে। তারা রাজ্য আর কেন্দ্রের ভোটের জন্য আলাদা বার্তা দিতে খুব ভালোভাবেই জানে। আর ভোটারদের এই আচরণ কিন্তু শুধু ডোমজুর বা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের অন্য রাজ্য আমরা দেখেছি কিভাবে বছরের পর বছর ধরে টিকে থাকা রাজনৈতিক দুর্গ ভেঙে পড়েছে। যেটা আজ ডোমজুরে অসম্ভব মনে হচ্ছে, সেটা কিন্তু ত্রিপুরা বা আসামের মতো রাজ্যে বাস্তব করে দেখানো হয়েছে। ওই রাজ্যগুলোর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে ওই রাজ্যগুলোতে পরিবর্তনের ফর্মুলাটা কী ছিল? কোনো ম্যাজিক নয়, ছিল একেবারে মাটি কামড়ে পড়ে থাকা কাজ। যেমন ত্রিপুরায় দীর্ঘদিনের বাম শাসন ভাঙার জন্য একেবারে বুথ লেভেলে কাজ করা হয়েছিল। হাজার হাজার পাড়ার আড্ডা বা ছোট ছোট বৈঠক করে মানুষের কথা তাদের নিজেদের ভাষায় শোনা হয়েছিল। তাদের ছোট ছোট স্থানীয় সমস্যা, যেমন পানীয় জলের কষ্ট বা রাস্তার দুর্দশা, সেগুলোকে একটা বড় জাতীয় উন্নয়নের স্বপ্নের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। এই ব্যক্তিগত সংযোগটাই ছিল আসল ভিত। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম। এবার আসা যাক সমাধানের কথায়। আমাদের প্রস্তাবনা হল গভর্নেন্সকে শুধু প্রতিশ্রুতি বা খরচের ব্যাপার হিসেবে না দেখে একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসেবে দেখা। এমন একটা বিনিয়োগ যা মানুষের জীবনে একটা মাপা যায় এমন রিটার্ন বা প্রতিদান নিয়ে আসবে। এই ডেভেলপমেন্ট প্লেস শিটটা দেখুন। এখানে শুধু ফাঁপা কথা নেই, আছে পরিষ্কার হিসাব। যেমন ধরুন 50 কোটি টাকা বিনিয়োগে একটা স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট পার্ক, যা 2 বছরের মধ্যে প্রায় 2000 স্থানীয় ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করতে পারে। 2000 চাকরি মানে কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর মানে 2000 পরিবারের আর্থিক সুরক্ষা। বিশেষজ্ঞদের মতে 30 কোটি টাকা খরচে ডোমজুর বাগনান রাস্তাটা ঠিক করলে যাতায়াতের সময় 40% কমে যাবে, যা এলাকার অর্থনীতিকে চাঙ্গা করবে। আর সবচেয়ে বড় কথা, একটা অভিযোগ জানানোর পাকা ব্যবস্থা, যেটা কাটমানির কালচার বন্ধ করে মানুষের সম্মান ফিরিয়ে দেবে।
কিন্তু এই ধরনের একটা ডেভেলপমেন্ট প্ল্যান তো মাটিতে নামাতে হবে। তার জন্য চাই একটা শক্তিশালী কৌশল বা স্ট্র্যাটেজি। আমরা একে একটা চারমুখী কৌশল হিসেবে দেখতে পারি, যা গভর্নেন্সের 4টি ভিন্ন দিককে একসঙ্গে নিয়ে কাজ করবে। এই কৌশলের 4টে স্তম্ভ আছে, যা আমরা খুব সহজে বুঝতে পারি। প্রথম, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, সিস্টেমের ব্যর্থতা আর দুর্নীতিকে ক্রমাগত তথ্যের ভিত্তিতে মানুষের সামনে আনা। দ্বিতীয়, ডেলিভারি বা পরিষেবা, কোনো দুর্নীতি ছাড়া ভালো শাসন দেওয়া আর কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলো প্রত্যেক যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়, কানেকশন বা সংযোগ, টেকনোলজির ব্যবহার করে, যেমন একটা সহজ মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষের অভিযোগ শোনা আর তার দ্রুত সমাধান করা। আর চতুর্থ, সিকিউরিটি বা সুরক্ষা, এলাকার প্রত্যেক নাগরিকের, বিশেষ করে নারী ও দুর্বল শ্রেণীর মানুষের নিরাপত্তা আর সাংস্কৃতিক অধিকারকে নিশ্চিত করা। তাহলে আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুব পরিষ্কার। গভর্নেন্সের এই যে একটা বিপজ্জনক ব্যবধান তৈরি হয়েছে, সেটাকে মেটানো। একদিকে মানুষ এত আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে, আর অন্যদিকে উন্নয়নের ফল তাদের কাছে পৌঁছচ্ছে না। এই দুটো জিনিসের মধ্যে সংযোগ তৈরি করাই আসল চ্যালেঞ্জ। একটা সুস্থ গণতন্ত্রে এই দুটো জিনিস তো হাতে হাত রেখে চলার কথা। নেতা আর মানুষের মধ্যে বিশ্বাস তৈরির প্রথম ধাপটাই হল পারস্পরিক সম্মান, আর সেই সম্মানের মূলে আছে মানুষের গোপনীয়তা আর সম্মতি। যে কোনো ধরনের যোগাযোগ, সেটা প্রচারই হোক বা পরিষেবা, অবশ্যই সম্মানজনক হতে হবে এবং মানুষের অনুমতি নিয়েই করা উচিত। এটা শুধু একটা ভালো অভ্যাস নয়, এটা এখন আধুনিক ভারতের আইনগত কাঠামোরও একটা মূল কথা, যা মানুষের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেয়। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই, আমরা কিভাবে একটা ভোটের সঙ্গে একটা ভালো জীবনের যে পবিত্র সম্পর্ক, সেটাকে আবার ফিরিয়ে আনব? গভর্নেন্সের চূড়ান্ত উদ্দেশ্য তো এটাই। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এ যোগাযোগ করুন অথবা 080042041602 নম্বরে ফোন করুন। পারপাস বিয়ন্ড পলিটিক্স।